ওকে, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? ভালো। ওকে, সো তোমরা সবাইকে এক্সাম দিয়েছো? গতকালকে যে বললাম আজকে এক্সামে বাংলা এবং বিজ্ঞান। খুবই বেসিক কোয়েশ্চেন ছিল, বাট মেনি অফ ইউ ডিড সো মেনি মিস্টেকস। এইভাবে হলে কেমনে হবে? um let's open first. ভাই আমি বিজ্ঞান ক্লাসটা দিতে পারি নাই, কেন দিতে ইমেল ভুল পারোনি? দেখায়। সো এটা লিংকটা কপি করে দেন ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করবা, এটা তো ইজি। তুমি কি নতুন? না ভাইয়া, ওকে, যারা নতুন করছো মানে আমাদের রেগুলার স্টুডেন্ট ছাড়া অন্য যদি কেউ থেকে থাকো, তোমরা প্লিজ ভিডিও এবং অডিও মিউট করে রাখো, ঠিক আছে? ভিডিও অডিও তোমাদের অন রাখার দরকার নেই। যখন কথা বলবা তখন শুধুমাত্র আনমিউট করে কথা বলবা, ওকে? ঠিক আছে। তো আমরা বাংলা গত ক্লাসে দ্বন্দ্ব সমাস পড়াইছি, তো সমাসের বেসিক এবং দ্বন্দ্ব সমাস। তো তোমরা কি বেসিকটা মেবি এখনো বুঝতে পারোনি তোমরা, তাই মনে হচ্ছে আমার কাছে। আমি চাচ্ছি সেটা আবার একটু রিপিট করার জন্য, ওকে? বেসিকটা তোমাদের ভালোভাবে জানতে হবে, বেসিকটা একদমই অনেকে জানো না, হই হই করে ইন্টার পাস করে ফেলছো। ওকে, সো সে ফর এক্সাম্পল আমাদের এখান থেকে একটা প্রশ্ন নেই। ওকে, সো মনে করো আমরা একটা এক্সাম্পল নিলাম বেসিকটা আবার জানার জন্য, ঠিক আছে? ওকে, সো হাট বাজার, এটা কি আমাদের কিভাবে এটা হয়েছে? হাট ও বাজার সমান সমান হাট বাজার। তো আমরা এই যে আমাদের হাট বাজার, এটা আমাদের, এটাকে আমরা কি বলবো? ডান দিকে যেটা, ডান দিকে যেটা সেটাকে আমরা কি বলবো? সমস্ত পদ। কেউ তোমরা বলছো না কি? ভাইয়া হ্যাঁ, so আমাদের হাতের ডান দিকে যেটা, অর্থাৎ সমাসটাকে করার, সমাস নিষ্পন্ন এটাকে বলা হয় সমস্ত পদ বলে ভাইয়া, হুম, এটা সমস্ত সমস্ত পদ। পদ। আর ডান দিকে যেটা থাকে এটা সমসমান পদ। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। বেশ বাক্য বা বিগ্রহ বাক্য, ঠিক আছে? অর্থাৎ বাম দিকে যেটা থাকে এটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর এখানে যে যে হাট দেখতে পাচ্ছ, এটাকে আমি অন্য একটা কালার করি, হাট তারপর বাজার, এই দুইটা পদকে কি বলা হয়? এটা সমসমান পদ। সমসমান পদ। হ্যাঁ, সমসমান পদ। ব্যাস বাক্যের প্রত্যেকটা শব্দকে সমসমান পদ বলা হয়। এইগুলা তো বেসিক জিনিস, সমসমান পদ।
প্রত্যেকটাকে সমসমান পদ বলা হয়। ঠিক আছে, সো আমাদের সমান সমান চিহ্নের ডান দিকে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ। আর বাম দিকে যেটা থাকবে যেমন হাট ও বাজার, বাবা ও মা, এই জাতীয় যত কিছু আছে, অর্থাৎ বাম দিকে যেটা থাকবে এটাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলা হয়। আর এই প্রত্যেকটা পদ অর্থাৎ ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের প্রত্যেকটা শব্দকে সমসমান পদ বলা হয়। তো এই জিনিসটা অনেকেই ভুল করেছে, এটা তোমরা অনেকেই ভুল করেছো, acceptable। ভাইয়া ওকে, জানেন এক জায়গায় লেখা না যে সমসমান ইয়া কোনটি মানে ভাইয়া 2 নম্বর যে প্রশ্নটা তোমাকে বলতে হবে না, দেখাচ্ছি আমি, বলতে হবে না, ওয়েট। ওকে, প্রশ্ন একটু ঘুরাই দিলে তোমাদের মাথাও ঘুরায় যায়। আমি বুঝি না, প্রশ্নটা একটু চেঞ্জ করে দিছি, তোমরা সেখানে আটকে গেছো সবাই। আচ্ছা, তো সমাস শব্দের অর্থ কি? আলহামদুলিল্লাহ, এটা সবাই সংক্ষেপণ দিছো, সবাই পারছো, ভেরি গুড। সমাস নিষ্পন্ন পদটির নাম কি? সমস্ত পদ, এটা একজনে সমসমান পদ দিয়ে দিচ্ছে ভুলে। ওকে, এটার জন্য থ্যাংক ইউ। তো সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ, ভেরি গুড। দেন ব্যাস বাক্যের অপর নাম নয় কোনটি? এইটা এটা ভুল হয়েছে ভাই। এটাতে আইসা আমি তোমরা, হ্যাঁ, এটাতে আইসা তোমরা ওই যে কি বলে, তোমরা একটা পরীক্ষাতে পড়ে মানে বাসায় যেটা পড়ে আসছো, ক্লাসে যেটা পড়াইছি এটা এমন ভাবে মুখস্থ করতো, পরীক্ষার হলে গিয়া ওই আর একটু চিন্তা ভাবনা করার সময় পাও নাই, প্রশ্ন দেখাই উত্তর দিয়া দিছো। মানে ওই যে উঠান পিছলা হইলে আমরা অনেক সময় পিছলা খাইয়া পড়ে যাই না উঠানে, তোমরা ঠিক এই ভাইয়া প্রশ্নের মধ্যে। ওই যে নাচতে না চাইলে উঠোন বেঁকা সেরকম একটা। না, তোমরা নাচতে পারো, আমি বলিনি নাচতে পারো না, মানে তোমরা যেটা মুখস্থ করে আসছো সেটা মানে বমিট করতে পারো না ঠিক মতো, মানে তোমাদের হজম হয় নাই সেটা। হজম হয়েছে তো আপনি আমার টেস্ট করে দিছেন। দেওয়ার পরে আমি ওইটার দিকে তাকাই দেখি 9 লেখা, আমি দেখে পুরো একটা বোকা হয়ে গেছি। আমিও। তোমরা যে প্রশ্ন পড়ো না, এই প্রশ্নটা তার প্রমাণ। ব্যাস বাক্যের অপর নাম নয় কোনটি? প্রশ্ন কেন পড়ো না তোমরা? ব্যাস বাক্যের অপর নাম নয় কোনটি? 3টা অপশন দিচ্ছি, 4টা অপশন দেই নাই, মানে 4টা অপশন পাচ্ছিলাম না, এই জন্য 3টাই রাখলাম তোমাদের সহজ করার জন্য। তো ব্যাস বাক্যের অপর নাম আমরা জানি সমাস বাক্য, বিগ্রহ বাক্য। কিন্তু সমস্ত পদ, এটা সবাই জানো, সমস্ত পদ কি? সমস্ত পদ হচ্ছে আমরা সমাস নিষ্পন্ন যে পদটা সেটা হচ্ছে সমস্ত পদ। তো এখানে ব্যাস বাক্যের নাম নয় হচ্ছে সমস্ত পদ, কিন্তু সমাস বাক্য, বিগ্রহ বাক্য ব্যাস বাক্যের অপর নাম। সবাই কি বুঝছো জিনিসটা? একটু বুঝাই দিলাম আর কি, দেখলাম তোমাদের ব্রেইন তোমরা ইউজ করো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওকে, তো 3 নাম্বার প্রশ্নটা সবাই ধাক্কা খাইছো। ওকে, 30 কারেক্ট, থ্যাংক ইউ। আর যে যে পদে সমাস, তাদের প্রত্যেকটা নাম কি? প্রত্যেক ওটা শব্দ সমস্যা। হ্যাঁ সমান হবে, আমি ওইটাকে ব্যাস বাক্য দিয়ে দিয়েছিলাম, ওইটা ভুল হয়েছে, আরগুলো ভেরি হয়েছে। ভেরি গুড। তো যে যে পদ নিয়ে সমাস হয়, অর্থাৎ ব্যাস বাক্যের প্রত্যেকটা পদ বা প্রত্যেক শব্দকে কি বলা হয়? সমসমান পদ। এটা তো গত ক্লাসে বারবার পড়াইলাম। ওকে, পূর্বপদ ও পরপদের প্রাধান্য, উভয়েরই প্রাধান্য অর্থের প্রাধান্য পায় কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে। তো লিস্ট যাদের কমন সেন্স ভালো, তোমরা লিস্ট জানতা যে গত ক্লাসে আমি উম দ্বন্দ্ব সমাস পড়াইছি এবং সমাসের কিছু বেসিক পড়াইছি। তো কর্মধারের দিকে তৎপুরুষ তো এখনো পড়াইনি, তাই না? So আমি তো ওগুলো থেকে প্রশ্ন দেওয়ার কথা না। তো গত ক্লাসে তো পড়াইছি তোমাদেরকে যে পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থই প্রাধান্য পায়। যেমন মনে করো এই যে এখানে মা বাপ, আশি পিসি, এখন মা বাপ, মা ও বাপ, তো দুইটা অর্থই কিন্তু এখানে সমাসকর্ম পদে বা সমস্ত পদে প্রাধান্য পেয়েছে। জিন ও পরি, জিন পরি, চা ও বিস্কুট, বিস্কুট, চা বিস্কুট, দা ও কুমড়া, দা কুমড়া। সো আমরা দেখতে পাচ্ছি পূর্বপদ এবং পরপদ অর্থাৎ সমসমান পদ
পদের অর্থ, প্রত্যেকটা সমান পদের অর্থই প্রাপ্য পেয়েছে দ্বন্দ্ব সমাসে। কর্মধারয় পুরুষার্থ কোনো প্রশ্নই আসে না। ওকে, দেন দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? তো এটা সিংহাসন হচ্ছে কি সমাস? সিংহ চিহ্নিত আসন। দ্বন্দ্ব হবে না। কানাকানি, কানে মুখে যে কথা, নাকি? কানাকানির ব্যাস বাক্য কি বলতো? কে পারো তোমাদের ওকে, সো বেশি টাইম নষ্ট করবো না। সো ভাই ও বোন, আমরা জানি দ্বন্দ্ব সমাস ও এবং আর দ্বারা যুক্ত থাকে। সো ভাই বোন সমাস করলে ভাই ও বোন, ভাই বোন পেয়ে যায়। এই যারা নিউ ক্লাসে জয়েন করছো প্লিজ বারবার আনমিউট করবে না, হ্যাঁ, না হলে কিন্তু ক্লাস থেকে বের করে দেওয়া হবে। অলওয়েজ মিউট রাখবা, যখন কথা বলতে চাইবা তখন শুধুমাত্র আনমিউট করে কথা বলবা। একই জিনিস প্রতিদিন বলতে ভালো লাগে না, ক্লাস থেকে বের করে দেওয়া হবে। ডোন্ট ফলো দ্য ক্লাস। কি প্রবলেম এদের? ওকে, দেন অলুক দ্বন্দ্ব সমাস কোনটি? সো আমরা জানি অলুক দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না। তোমাদের কি মনে আছে কালকে যে পড়াইছি? অলুক দ্বন্দ্ব সমাস কোনটা? যে দ্বন্দ্ব সমাসে বিভক্তিটা থেকে যায়, ঠিক আছে? যেমন দুধে ও ভাতে, দুধে ভাতে, দেখো এখানে এই বিভক্তিটা রয়ে গেছে, এই যে দুধে, এ আছে এখানে, দুধে ভাতে। তো অলুক দ্বন্দ্ব সমাস মানে যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না, ঠিক আছে? যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি, যে দ্বন্দ্ব সমাসে কোনো সমসমান পদের বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব বলে। যেমন দুধে ভাতে, জলে স্থলে, দেশে বিদেশে, হাতে কলমে। ওকে, সো আই থিঙ্ক এটা ম্যাক্সিমাম পারছো, এটা নিয়ে বেশি কথা বলবো না। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব? সো হাট বাজার কালকে পড়াইছি তোমাদেরকে, কত? সমার্থক, এটা হবে সমার্থক। পাগল নাকি এরা, ক্লাসে ঢুকছে? ওকে, তো অলুক দ্বন্দ্ব মানে হচ্ছে যে দ্বন্দ্ব সমাসে সমান পদের বিভক্তি লোপ পায় না, অর্থাৎ বিভক্তিটা থেকে যায়, ঠিক আছে? ওকে, সো বিভক্তিটা থেকে গেলে সেটা হবে কি? অলুক দ্বন্দ্ব সমাস। আর আমাদেরকে যেটা মনে রাখতে বলছি তোমাদেরকে গত ক্লাসে, এটা হচ্ছে মিলনার্থক, বিরোধার্থক, বিপরীতার্থক, এগুলো একটু মনে রাখবো ভালো করে। তো এখানে হাট বাজার কোন অর্থে? হাট বাজার হচ্ছে সমার্থক। ওকে, সমার্থক দ্বন্দ্ব সমাস। তো দেখো সমার্থক দ্বন্দ্ব হাট বাজার, ঘর দুয়ার, কলকারখানা, মোল্লা মৌলবি, খাতা পত্র, এগুলো হচ্ছে সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। দেন বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস কোনটি? বিপরীতার্থক কোনটা? দেখো তোমরা অনেকে ভুল করছো, বিপরীতার্থক আর বিরোধার্থকের মধ্যে এক করে ফেলো। বিরোধার্থক মানে যেটার মধ্যে একটা শত্রু শত্রু বা একটা বিরোধ বোঝায়, সেটা হচ্ছে বিরোধার্থক। যেমন বিরোধার্থক হচ্ছে দা, কোমরা, অহিনকুল, স্বর্গ, নরক। আর বিপরীতার্থকটা হচ্ছে যেটা বিপরীত বোঝাবে, যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে জাতীয় বোঝাইলে, অথবা আয় ব্যয়, আয়ের বিপরীত হচ্ছে ব্যয়, জমার বিপরীত হচ্ছে খরচ, ছোটর বিপরীত বড়, ছেলের বিপরীত হচ্ছে বুড়ো, লাভের বিপরীত হচ্ছে লোকসান। ওকে, তো এগুলা বেসিক জিনিস, এগুলা জাস্ট একটু ভালো করে মনে রাখবা। বিপরীতার্থক হচ্ছে আয় ব্যয়, ভাই বোন হচ্ছে, এটা তো দেখছো, ভাই বোন, আহ তারপর ধন দৌলত সমার্থক। আয় ব্যয় হচ্ছে এখানে বিপরীতার্থ। দা, কোমরা তো অলরেডি যথারীতি বিরোধার্থক। সো বিরোধার্থক শব্দের মিলনে কোন দ্বন্দ্ব সমাসটি গঠিত? অহিনকুল। ওকে, অহিনকুল, তারপর দা, কুমড়া, স্বর্গ, নরক, এগুলো হচ্ছে বিরোধার্থক। ওকে, সো যারা 10-এ 10 পাইছো থ্যাংক ইউ, আর যারা পাও নাই মন খারাপ করার কিছু নাই, নেক্সটটাতে ভালো করার ট্রাই করো। ওকে, সো সবার কাছে কোশ্চেন গুলো ক্লিয়ার করছো তোমরা? হুম, বুঝছো নাকি বুঝো নাই?
ভাইয়া বুঝছি। বুঝি নাই ভাইয়া। ভেরি গুড, না বুঝলে খুব ভালো, বুঝলে তো আরো ভালো। ওকে, সো গত ক্লাসে আমরা দ্বন্দ্ব সমাস পড়ছি, আজকে আমরা পসিবল হলে কর্মধারয় সমাস পড়ব। ওকে, সো কর্মধারয় সমাস। সো কর্মধারয় সমাস সম্পর্কে কে জানো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট কর্মধারয় সমাস? কর্মধারয় সমাস সম্পর্কে কি জানো? ভাইয়া, যে সমাস তুলনা বোঝায় তাকে কর্মধারক সমাস বলে, আর পরপদের প্রাধান্য থাকে। ওকে, ভেরি গুড। এনিওয়ান এলস? ওর সাথে কি সবাই একমত? জি ভাইয়া। ওকে, সো আমরা বইয়ের পড়াটাতে দেখি, যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। ওকে, সো যেটাতে এখানে বোঝাচ্ছে যে বিশেষণ পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যের মতো শব্দের বা পদের মিলন হয় এবং পরপদের অর্থই সেখানে প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন নীল যে পদ্ম, অর্থাৎ যেই পদ্মটা নীল, নীল পদ্ম। শান্ত অথচ শিষ্ট, শান্ত শিষ্ট। কাঁচা অথচ মিঠা, কাঁচা মিঠা। এটা হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস কয়েক প্রকারে সাধিত হয়। দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে, যেমন যে চালাক সেই চতুর। এখানে দেখো, দুটি বিশেষণ পদ একটি বিশেষ্যকে বোঝায়। সেখানে দুইটা বিশেষণ, দেখো চালাক, চতুর, আর সাবজেক্ট হচ্ছে, বিশেষ্যটা হচ্ছে যে। ওকে, সো দুটি বিশেষণ, অর্থাৎ যেমন আমি যদি বলি যে চোর সেই সাধু, ঠিক আছে। আবার এখানে বলা আছে যে চালাক সেই চতুর, অর্থাৎ একটা সাবজেক্ট দুইটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ একজন ব্যক্তির দুইটা দোষ গুণ, অবস্থা বা সংখ্যা বা পরিমাণ বোঝাবে। সো এটা হচ্ছে কর্মধারয় সমাসের একটা উদাহরণ। আবার দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। আবার প্রথম এক্সাম্পলটা দেখাইছে যে দুইটা বিশেষণ থাকবে ওই ব্যক্তির, আবার বোঝাচ্ছে দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। দেখো, যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। তো ওই যেই ব্যক্তি জজ তিনি আবার সাহেব, অর্থাৎ তার দুইটা বোঝাচ্ছে। অর্থাৎ এখানে সাবজেক্ট, সর্বনাম পদের দুইটা বিশেষ্য এই এক্সাম্পলটাতে দেখাচ্ছে, অর্থাৎ দুটি বিশেষ্য পদে এটা গঠিত হয়েছে। বাট তোমাদেরকে জাস্ট এই ডিটেলস ভাবে জানতে হবে না, তোমাদেরকে জাস্ট বলবে যে চালাক চতুর কোন সমাসের উদাহরণ। সো তোমরা ডিরেক্ট কর্মধারয় সমাস দিবা, অথবা জজ সাহেব। তো এটাকে ভাঙ্গাটা জানতে হবে, যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। এরপর আরো ভাইয়া এগুলা যে ভাঙা, এগুলা কি বইয়ের উদাহরণ পড়লেই হবে? হ্যাঁ, ব্যাকরণ থেকে করতে হবে খুশি? পড়তে হবে না, শুধু এই বইয়ে যে এক্সাম্পল গুলো আছে সেগুলোই তোমাদেরকে প্রশ্ন করছি আমি, বাইরে কোনো একটা প্রশ্ন আজকে। না ভাইয়া। বইয়ের এক্সাম্পল গুলো ভালোভাবে জানতে হবে। ওকে, কার যে পরম্পরা। সো কার যে পরম্পরা বোঝো, অর্থাৎ একটার পর আরেকটা আসে যে, ঠিক আছে। কার যে পরম্পরা বোঝাতে দুটি কৃতন্ত বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়। এগুলো খুব অ্যাডভান্স লেভেলের গ্রামার, বাংলা গ্রামার আসলে একটু টাফ, বাট তোমাদেরকে এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। আগে ধোয়া পরে মোছা, তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? কাজের একটা স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ কাজের পরম্পরা, যেমন আমরা বলি না বংশ পরম্পরায় ওরা মনে করো পীর হইছে, বা ওরা বংশ পরম্পরা ওরা জমিদার হইছে। তো এইভাবে সেখানে কার যে পরম্পরা বোঝাচ্ছে, অর্থাৎ কোন কাজের পর কোন কাজটা হবে সেইটা বোঝাতে কর্মধারয় সমাস হয়ে থাকে।
তো আগে ধোয়া পরে মোছা। ধোয়া তাদেরকে কিন্তু জানতে হবে। ফর এক্সাম্পল দেখো পূর্ব পদে কর্মধারয় সমাস। ডাল ই হতে রাখতেই দে। ভাইয়া এখানে কি তন্ত মানে কি বোঝায়? কৃতন্ত বিশেষণ, এটা বিশেষণের একটা প্রকারভেদ আর কি, আমি ক্লিয়ারলি জানি না, দাঁড়াও। কৃতন্ত বিশেষণ কাকে বলে? এটা বিশেষণের একটা প্রকারভেদ। লেটস সি এটা মানে কি কৃদন্ত বিশেষণ। এই তোমরা যারা ক্লাসে আছো তোমরা কি ভুলে যাও তোমরা ক্লাসে আছো, কি মার সাথে কথা বলো আর অন্য লোকের সাথে কথা বলো? এটা কি ফাইজলামির জায়গা পাইছো? ক্লাস মানে ক্লাস, ঠিক আছে? এখানে কোনো ক্লাসের রুল ব্রেক করলে ক্লাস থেকে রিমুভ করে দিব। আম, এটা কৃদন্ত। আচ্ছা সেটা পাচ্ছি না, আমি পরে আলোচনা করব সেটা। হ্যাঁ, এটা এক ধরনের বিশেষণ। সেখানে কাজের পরম্পরাটাকে মাথায় রেখে এক্সাম্পলটা মনে রাখো, আমি সেটা জেনে তোমাকে পরের ক্লাসে জানাবো, ঠিক আছে? তো আগে ধোয়া পরে মোছা, অর্থাৎ কোন কাজটা আগে হচ্ছে কোন কাজটা পরে হচ্ছে, ঠিক আছে? আহ সো কাজের পরম্পরা বোঝাতে আমরা কর্মধারয় সমাস হয় আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা। দেন পূর্ব পদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক হয়ে যায়। সুন্দরী যে লতা, সুন্দর লতা, দেখো পূর্ব পদ অর্থাৎ আগের পদটাতে দেখো সুন্দরী যে লতা, সেটা আবার সমাস, সরি সমস্ত পদে কি হয়ে গেছে? পুরুষবাচক হয়ে গেছে। আহ, সমাস বাক্যে বা বেশ বাক্যে ছিল সুন্দরী যে লতা, সুন্দর লতা, মহতি যে কীর্তি, মহাকীর্তি। এই দেখো এইটা কিন্তু প্রায়ই এক্সামে আসে। আমরা অনেকে দিয়ে দেই মহান যে কীর্তি, মহতি যে কীর্তি, এটার এক কথায় প্রকাশে আসে অনেক সময়। সেটা হচ্ছে মহতি যে কীর্তি, এটাকে বলা হয় মহাকীর্তি, ঠিক আছে? তো দেখো পূর্ব পদে এটা স্ত্রীবাচক ছিল এবং সেটা সমস্ত পদে কি হয়ে যায়? পুরুষবাচক হয়ে যায়। তো এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, এই দুইটা এক্সাম্পলই মনে রাখো, সুন্দরী যে লতা, সুন্দর লতা, মহতি যে কীর্তি, মহাকীর্তি। ওকে, দেন বিশেষ বিশেষণবাচক মহান বা মহৎ শব্দের পূর্বপদ হলে মহৎ ও মহান যথাস্থানে মহা হয় এবং ওকে, মহৎ ও মহান স্থানে মহা হয়। ওকে, সো পূর্বপদে যদি দেখো মহৎ
ও মহান আছে সেটা সমস্ত পদে মহা হয়ে যায়। যেমন মহৎ যে জন, মহৎ যে জ্ঞান, মহাজ্ঞান, মহান যে নবী, মহানবী। সো মহান বা মহৎ যদি পূর্ব পদে থাকে, আর একটা ইনফরমেশন উত্তর নিই, পূর্ব পদে যদি মহৎ বা মহান থাকে সেটা সমস্ত পদে কি হয়ে যায়? মহা মহা মহান, মহৎ ও মহান যদি পূর্ব পদে থাকে সমস্ত পদে সেটা কি হয়ে যায়? মহা মহান। এটাই মনে রাখো, এটা যেটা বলছিলাম। সো মহৎ যে জ্ঞান, অথবা মনে করো বিশেষ হয়ে যায় না, মানে হ্যাঁ, বিশেষণ থাকে, এটা বিশেষ হয় না? বলছি পূর্ব পদে যদি মহৎ বা মহান থাকে তাহলে সমস্ত পদে সেটা মহা হয়। যেমন মনে করো মহৎ যে জ্ঞান, জ্ঞান, অথবা মহান যে জন, মহাজন, মহান যে নবী, মহানবী। ভাই ও অর্থাৎ ও বলতে চাইছে যে এটা কি বিশেষণ বাচক হয় না, শুধু কি বিশেষণ বাচক হয় সেটা বলতেছে। মানে এখানে মহান তো বিশেষণ আর মহা তো বিশেষ্য, মানে বিশেষণ থেকে বিশেষ্য হয় না? এখানে এই যে বলতেছে এটা বিশেষ বলছে। মহান বা মহৎ শব্দ পূর্ব পদে হলে মহৎ ও মহানের স্থলে মহা হয়। এখন মহা কি বিশেষ্যবাচক নাকি বিশেষণবাচক? তুমি কি মহা শিওর? তো বিশেষ্য। শিওর। ঠিক আছে, এত ডিটেলস মনে রাখার দরকার নাই, জাস্ট এক্সাম্পল মনে রাখো। ঠিক আছে, পরীক্ষায় যেভাবে আসবে তোমাকে জিজ্ঞেস করবে না এটা কি বিশেষ্য নাকি বিশেষণ। তোমাকে যেটা জানতে হবে, এক কথায় প্রকাশেও এটা আসতে পারে অথবা এখানে সমাসেও এটা আসতে পারে। তো মহৎ যে জ্ঞান, মহাজ্ঞান, পরীক্ষায় আসবে মহাজ্ঞান কোন সমাস, কোন সমাসের উদাহরণ। তো মহাজ্ঞান হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। অথবা মহানবী, মহান যে নবী, অথবা মহাজন, মহান যে জন। সো আমরা শিখলাম যে মহৎ ও মহানের পরে, সরি, মহৎ ও মহানের জায়গায় মহা হয়ে থাকে। ঠিক আছে, এটাই মনে রাখো। দেন পূর্ব পদে কু বিশেষণ থাকলে পরপদে প্রথমে স্বরধ্বনি থাকলে কু এর স্থানে কত হয়। যেমন কু যে কর্ম, অর্থ, কদর্থ, কু যে আচার, কদাচার। সো কু থাকলে কি হয়? কত। এটা মনে রাখো, কু থাকলে কত হয়। বেশি ডিটেলস মনে রাখতে গেলে মনে রাখতে পারবা না, জাস্ট সিম্পল ভাবে মনে রাখো যে কু থাকলে কত হয়, মহৎ বা মহান থাকলে মহা হয়। সো কু যে অর্থ, কদর্থ, কু যে আচার, কদাচার। ওকে, এটা মনে রাখতে পারবে? জি ভাইয়া। ভাইয়া জি 6 ভাই। নাম্বারটা আর একটু বোঝাও। এখানে বোঝার তেমন কিছু নাই, এখানে 90% জিনিস হচ্ছে মনে রাখার ব্যাপার, মুখস্থ করার ব্যাপার। যদি পূর্ব পদে কু থাকে সমস্ত পদে এটা কত হবে। যেমন কু যে অর্থ, এটা কি হয়েছে, কু বাদ দিয়ে কি হয়ে গেছে, কত। কত হয়ে গেছে, কত অর্থ। একসাথে নিয়ে এটা কি হয়েছে, কু যে অর্থ, কদ অর্থ। কু যে আচার, কদাচার। তো কু এর জায়গাতে কি হয়ে গেল, কত হয়ে গেল। জাস্ট এটা এক্সাম্পল গুলো মনে রাখো। ওকে, পরপদে কর্মধারয় সে রাজ হয়। যেমন মহান যে রাজা, মহারাজ। ওকে, সো পরপদে যদি রাজা থাকে কর্মধারয় সমাসে সে কি হয়ে যায়, রাজ হয়, অর্থাৎ তার একটা আকার কাটা যায়। মহান যে রাজা, মহারাজ। ভাইয়া এই এমসিকিউ গুলো কিভাবে আসবে? এমসিকিউ গুলা কিভাবে আসবে, এটা আসবে মনে করো মহারাজ কোন সমাসের উদাহরণ, কর্মধারয় সমাস। অথবা পরীক্ষায় আসবে যে মহারাজের ব্যাস বাক্য কি হবে। সো অনেকে দিবে মহান যে রাজা, মহারাজ। অনেকে বলবে মহান যে রাজ, মহারাজ। তো এইভাবে তুমি কারেকশন করবা। তো মহান যে রাজা, মহারাজ। তো তোমাকে সূত্রটা মনে রাখতে হবে, রাজা থাকলে রাজ হয়ে যায়, পদ কু থাকলে কত হয়ে যায়, মহান বা মহৎ থাকলে মহা হয়ে যায়। তো এই সূত্রগুলো মহা মনে রাখতে। হুম, ইজ ইট ভাইয়া ক্লিয়ার? আজকের মতো পরীক্ষা দিবা? হুম হুম, বুঝিনি। আজকের মতো কালকে পরীক্ষা নিবা, এই যে কর্মধারয় সমাজের উপর যতটুকু পড়াও আর কি।
হ্যাঁ, চেষ্টা করবো পরীক্ষা। আর কালকে কোনো ক্লাস নেই, কালকে প্রথম রোজা, কালকে সবার বন্ধ। ওকে, বিশেষণ ও আচ্ছা, আমাদের কোচিং এর স্টুডেন্টদেরকে বলছি, আমাদের যারা রেগুলার স্টুডেন্ট, তো তোমরা 7টার ক্লাসটা কখন করতে চাও আর বিকাল 4টার ক্লাস কখন করতে চাও? ভাইয়া সকালে নিলে ভালো হয় সবগুলাই। ভাইয়া 11টার দিকে নিলে একটা ভালো হয়। কয়টা থেকে ভাইয়া 11টা সকাল দিকে? 7টা থেকে 11টা বা 12টা সকাল পর্যন্ত নিলে 7টা ভালো থেকে হয়। দেন ভাইয়া, একদম সকাল 7টা থেকে দেন, ভাইয়া সেটাই ভালো হবে। 7টা সময় দিন না, আর একটু পরে দিন। ভাইয়া কারণ বিকালে আর সন্ধ্যার দিকে তো ক্লান্ত থাকবো, আর বিকালে তো ইফতারের সময় বিজি থাকবো। তুমি একটু 7টা থেকে 12টা থেকে। তুমি তো সেই তখন ভাইয়া থেকে 9টা থেকে 11টা দাও, 9টা থেকে 11টা দাও, আবার সকালে টিউশনই আছে। ওকে, সকাল 7টা 8টার দিকে তো হবে না, কারণ সবাই ফজর নামাজ পড়ে ঘুমায়। সো লিস্ট 10টার জি মধ্যে। ভাইয়া 10টার পরে দিন। 10টা না, তো 10টা না, 9টা থেকে 11টা নাও, তাহলেই হবে 2 ঘন্টা। জি ভাইয়া 9টার দিকে দাঁড়ান হয়তো। হ্যাঁ, সেটা নিলেও হয়, 9টা থেকে 11টা। ওকে, সো তোমরা বিকাল 4টার ক্লাসটা কয়টায় দিব? 10টায়? ফিজিক্স ক্লাসটা সকালে নিতে পারবে না, যারা সায়েন্সের স্টুডেন্ট তোমাদের জন্য ফিজিক্স ক্লাসটা ম্যাম যেই টাইমে রাখছে ওই টাইমে হয়তো নিতে হবে। উইকলি 1 ডে 4টা 4টা ক্লাস হবে হয়তো এই মান্থে। ফিজিক্স এর বাকি ক্লাসগুলো রিস্কেডিউল করা যাবে। আমার ক্লাস আমি যে কোনো টাইমে নিতে পারবো, কিন্তু ভাইয়া বাকি তোমারটা 9টা থেকে 10টা নাও, তাহলেই হবে। ওকে, সো কালকে তোমাদের বন্ধ। দ্বিতীয় রমজান থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। ওকে। ওকে, আসলে আহ, এই যে কর্মধারয় সমাস কয়েক প্রকারভেদ থেকে হয়তো প্রশ্ন পরীক্ষায় খুব একটা আসবে না, বাট এইখান থেকে আসবে প্রশ্ন। এই যেমন মধ্যপদ লোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়, এইগুলা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এতক্ষণ যেগুলা পড়া এগুলা জাস্ট জানার জন্য যে কোনটা থাকলে কি হয়। ঠিক আছে, যেমন পূর্বপদ থাকলে সেটি কর্মধারয় সমাসে পুরুষবাচক হয়। সুন্দরী যে লতা, সুন্দর লতা, মহতী যে কীর্তি, মহাকীর্তি। So, অর্থাৎ কোনটা থাকলে কি হয়, কার যে পরম পদ বোঝাতে কর্মধারয় সমাস হচ্ছে। এভাবে যেমন মহান থাকলে মহা হয়, এই গুলো মনে রাখতে হবে। বাট পরীক্ষায় প্রশ্ন মেইনলি আসবে এখান থেকে, মধ্যপদ। কর্মদা সমাজের প্রকারভেদ থেকে আসবে যে পরীক্ষা, তাই না? ওগুলো তো এখান কর্মদা সমাজের আপনি উদাহরণ। আমাদের প্রথম 40 মিনিট, হয়তো 3-4 মিনিট, প্রথম 40 মিনিট শেষ হয়ে গেলে তোমরা একই লিঙ্ক ব্যবহার করে আবার ইনস্ট্যান্টলি জয়েন করবা ক্লাসে। ঠিক আছে, এরপরে আমরা বিজ্ঞান শুরু করব। এটা এখনই শেষ ওকে। করবো মধ্যে, যেহেতু কোশ্চেন সলভ করার জন্য অনেক টাইম চলে গেছে। হাসান ক্লাসে নেই আজকে, না? না, ওকে নাই। ওকে, সো সবার মতামত দরকার ক্লাসে, সবাই রেসপন্স করবা, 2-1 জন দেখি রেসপন্স করো, ঋত্বিকা সহ আরো কয়েকজন। কিন্তু বাকিদের রেসপন্স পাই না, হুইচ ইজ আসলে নট অ্যাকসেপ্টেবল। সবাই রেসপন্স করতে হবে ক্লাসে, না ওরা বুঝলেও যেমন বলবা। আমি থাকে, but কিছু বলে না, শুধু শোনে। প্র্যাকটিস করতে হবে। শোনার সাথে সাথে প্র্যাকটিস না করলে তুমি মনে রাখতে পারবে না পড়াটা, তাই না? ওকে, ভাইয়া তো দেখ। একটা কথা বলতে চাই, হ্যাঁ, আমাদের এই যে আগামী ক্লাসে মানে কতটুকু পড়বো আর এক্সাম কতটুকুর মধ্যে নিবেন, এসব কিছু একটু বলে দিন। ওকে, সো কর্মধারয় সমাসের প্রকারভেদ গুলো দেখো। পদলোপ কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত এবং রূপক। তবে রূপক কর্মধারয় থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে, আমি যে কতগুলো প্রশ্ন দেখলাম বেশিরভাগই রূপক কর্মধারয় থেকে প্রশ্ন হয়। ওকে, সো মধ্যপদ কর্মধারয় দেখো, যে কর্মধারয় সমাসে বেশ বাক্যের মধ্যপদ লোপ পায়। তো ব্যাস বাক্য তো আমরা জানি, সমান সমান চিহ্নের বাম দিকে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তো সমাস বাক্যের বা ব্যাস বাক্যের মধ্যে যেটার মধ্যপদ লোপ পায়, অর্থাৎ
সমস্যমান পদের মধ্যে মাঝখানের যে শব্দটা সেটা যখন লোপ পায় তখন সেটাকে কি বলা হয়? মধ্য পদলোপী কর্মধারয়। কে বলতে পারবা আমি এইমাত্র যেটা বললাম? আমি পারবো। ওকে, সমস্যমান পদের মাঝখানে যে অটি যেটা লোপ পায় তাকে মধ্য পদলোপী কর্মধারয় সমাস বলা হয়। ওকে, ভেরি গুড। এক্সাম্পল দেখো, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এই যে সিংহ চিহ্নিত, শেয়ার কর। হ্যাঁ, চিহ্নিত আসন এটা আমাদের ব্যাস বাক্য। সেখানে চিহ্নিত শব্দটা লোপ পেয়েছে, সিংহ চিহ্নিত আসন। তো চিহ্নিত শব্দটা লোপ পেয়ে এটা কি হয়ে গেছে? সিংহাসন। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। তারপর সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা। তো বিষয়ক শব্দটা বাদ গেছে। তো ব্যাস বাক্য থেকে মাঝখানের শব্দটা যখন লোপ পায় তখন এটাকে কি বলা হয়? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তারপর স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতি সৌধ। তো রক্ষার্থে শব্দটা লোপ পেয়েছে। তো আমরা শিখলাম যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যপদ লোপ পায় বা মধ্যপদটাকে অমিট করে দেয়া হয়, বাদ দেয়া হয়, সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ওকে, সেখানে 3টা এক্সাম্পল আছে, জাস্ট এই 3টা এক্সাম্পলই মনে রাখো। তো সিংহ চিহ্নিত আসন, সাহিত্য বিষয়ক সভা, স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ। তো এগুলো মনে রাখবা। ওকে, তারপর ওকে, তারপর দেখো উপমান কর্মধারয়। ওকে, সো উপমান কর্মধারয়টা কি? দেখো, উপমান অর্থ তুলনীয় বস্তু, এটাও এমসিকিউ তে আসতে পারে। সো উপমান অর্থ কি? তুলনীয় বস্তু, অর্থাৎ যেটাকে আমরা তুলনা করব সেটা হচ্ছে তুলনীয় বস্তু। উপমান অর্থ কি বলো? উপমান অর্থ তুলনীয় তুলনীয় বস্তু। হুম। প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। আচ্ছা, যেটাকে আমরা তুলনা করব অন্য কারোর সাথে, যেটাকে তুলনা করব সেটা হচ্ছে কি? উপমেয়। আর যার সে হচ্ছে উপমান। মনে করো আমি ঢাকাকে কুমিল্লার সাথে তুলনা করব, সো কাকে তুলনা করব? ঢাকা